আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 4 ভৌগোলিক উপনাম এবং বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানব। সুতরাং যারা আমাদের সঙ্গে যুক্ত আছি বা দেখব তারা আমরা কমেন্ট করে জানাই ক্লাসটা আসলে বুঝতে পারতেছে কিনা। আমি আছি তোমাদের সঙ্গে এমডি নূর নবী, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখন আমরা দেখব যে বাংলাদেশের ভৌগোলিক যে নামগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। বিশেষ নাম এবং উপনাম এবং স্থান বা দেশ। পৃথিবীর বদ্বীপ, যখনই বলবে বদ্বীপ সেই ক্ষেত্রে আমরা বলবো যে স্থানটি হবে বাংলাদেশ। পৃথিবীর একমাত্র বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে বলা হয় বদ্বীপ। সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব যে পৃথিবীর একমাত্র বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি বাংলার ভ্যানিশ বা শস্য ভাণ্ডার, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি শস্য তৈরি হয় সেটাকে বলা হয় শস্য ভাণ্ডার। সেটাকে বলা হবে আমাদের বরিশাল। বরিশাল বিভাগটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র শস্য ভাণ্ডার। এবং নারকেল জিঞ্জিরা, যেটা আমরা বুঝি নারকেল যেখানে বেশি হয় সেইখানকার নাম অনুসারে সেই জায়গাটার নাম দেওয়া হয়। যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ, সেইখানে আমাদের যে নারকেল গাছ সবসময় বেশি থাকে দ্বীপের পাশে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে নারকেল জিঞ্জিরা। সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব সেন্ট মার্টিন যেহেতু নদীর পাশে, সমুদ্রের পাশে, সেই নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে নারকেল জিঞ্জিরা। এবং সিলেটকে আমরা জানি যে সিলেট হচ্ছে পীর বা আউলিয়ার দেশ, সেখানে সর্বোচ্চ পীর আছে, সেজন্য সেটাকে বলা হয় 360 আউলিয়ার আবাস ভূমি, সর্বোচ্চ বেশি। এবং তার চেয়ে কম সংখ্যক যেটা রয়েছে 12 আউলিয়া, সেটাকে বলা হবে, চট্টগ্রামকে বলা হবে 12 আউলিয়ার শহর। এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে চট্টগ্রাম শহরকে বলা হবে 12 আউলিয়ার শহর। এবং একইভাবে চট্টগ্রামটাকে বলা হয় বাংলার প্রবেশদ্বার, যেটার মাধ্যমে বাংলাদেশের নৌপথে প্রবেশ করা হয়। সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা নৌপথে বাংলাদেশে বাণিজ্য এবং বিভিন্ন লেনদেনগুলো আমরা সেইখান থেকে করে থাকি। সুতরাং বলতে পারি যে বাংলার প্রবেশদ্বার হচ্ছে আমাদের চট্টগ্রামকে আমরা বাংলার প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করব। এবং প্রাচ্যের ডান্ডি বলতে কি বুঝি আমরা, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করে, এগুলোকে বলা হয় নেশার কাজে ডান্ডিটা ইউজ করতে হয়। আমরা জানি নারায়ণগঞ্জের একজন পরিচিত শামীম ওসমান, তাকে দেখলেই বোঝা যায় সে একজন নেশাখোর। সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব নারায়ণগঞ্জকে ডান্ডি প্রাচ্যের ডান্ডি হিসেবে চিহ্নিত করা হয়। এবং সেখানকার একজন বিখ্যাত কুখ্যাত মানুষ, সেটার নাম হচ্ছে শামীম ওসমান। এবং ঢাকা শহরটা বর্তমান এবং প্রাচীনকাল থেকে একটা প্রাচীন শহর, যেটা কিনা দুইটা নামে পরিচিত। একটা হচ্ছে মসজিদের শহর এবং একটা হচ্ছে রিস্কার নগরী। যেখানে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে সেটা হচ্ছে ঢাকাতে বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ অবস্থিত। এবং বাণিজ্যিক রাজধানী, যেহেতু আমাদের বাণিজ্য পথটা ছিল নৌপথ, সেখানে সমুদ্র বন্দর যেহেতু চট্টগ্রাম অবস্থিত, সেহেতু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এবং দেখতে পাচ্ছি যে আমাদের বাণিজ্যিক রাজধানী শেষ। এখন আমরা দেখব পাহাড় পর্বতের লীলাভূমি, সেটাকে বলা হবে বান্দরবনকে বলা হবে পাহাড় পর্বতের লীলাভূমি। এবং কুমিল্লার দুঃখ গোমতী নদী, কুমিল্লার দুঃখের নাম হচ্ছে গোমতী, কুমিল্লার আরেক নাম, সেজন্য গোমতী বলা হয়। বর্তমানে যে নৌকা বা বন্যাটা হচ্ছে, এটা গোমতী নদীতেও প্রবাহিত হচ্ছে এবং কুমিল্লার মানুষের জন্য এটা একটা দুঃখ বয়ে নিয়ে আসছে। সুতরাং কুমিল্লাকে দুঃখ হিসেবে আমরা জানি, কুমিল্লার উপনাম বলা হয় গোমতী। এটা নদীর নাম অনুসারে গোমতী নদী। এটা খুবই ইম্পর্টেন্ট এবারের অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য। এবং আমরা যারা এসএসসি বা পড়েছি বা ইন্টারমিডিয়েট পড়েছি, আমরা সকলেই জানি যে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এবং বাংলার প্রবেশদ্বার, এটা আমাদের জানা হয়েছে। এবং পশ্চিমা বাহিনীর নদী, অর্থাৎ পশ্চিম দিকের একটা নদী রয়েছে, সেটাকে বলা হয় পশ্চিমা বাহিনীর নদী, সেটাকে বলা হয় ডাকাতিয়া নদী। দেখতে পাচ্ছি আমরা ডাকাতিয়া নদী, সেটাকে বলা হবে পশ্চিমা বাহিনীর নদী। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি
এমসিকিউ দেখি যে বাংলার ভ্যানিশ বলা হয় কাকে, সেটাকে বলা হবে ভ্যানিশ, অর্থাৎ শস্য ভাণ্ডার যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে বরিশালকে বাংলার ভ্যানিশ বা শস্য ভাণ্ডার বলা হয়। এবং 12 আউলিয়ার দেশ বললাম যে 12 আউলিয়ার ভূমি বলা হয় চট্টগ্রামকে, এবং সর্বোচ্চ বেশি যেটা আছে সেটা হচ্ছে 360 আউলিয়া, সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট। এবং এখন আমরা মেইন টপিকে চলে যাচ্ছি যে আজকে যেটা আমাদের রাত 9টায় পরীক্ষা হবে সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের নদ নদী। এটা বর্তমানে অ্যাডমিশন এবং জব প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বর্তমান সময়ে খুবই আলোচিত বাংলাদেশের নদ নদী সমুদ্র সৈকত নিয়ে, কেননা বাংলাদেশে বন্যা পরিস্থিতি এবারে অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত। সেহেতু আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানবো যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী, ছোট নদী কোনটার কী নাম সেগুলো। যেমন দেওয়া আছে বাংলাদেশের নদ নদী পরিচিতি, শাখা প্রশাখার বাংলাদেশের নদ নদীর সংখ্যা 310টি এটা বলা আছে, কিন্তু যদি আমাদের পরীক্ষাতে আছে মোট নদ নদীর সংখ্যা সেটা দিব আমরা বাংলাপিডিয়া অনুযায়ী 700টি, এটাই বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে অপশনে যদি 700 না থাকে সেই ক্ষেত্রে আমরা 310ও দিতে পারি, অথবা 700-এর কাছাকাছি দিলে হবে, এটা খুব কম পরীক্ষাতে আসে। সুতরাং আমরা দেখব পরবর্তী যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দীর্ঘতম নদী, একটা রয়েছে দীর্ঘতর নদী, একটা রয়েছে তম নদী। এটা দেখব যে মেঘনা নদী, এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী, এবং বাংলাদেশের প্রশস্ত নদী নামেও পরিচিত বাংলাদেশের এই মেঘনা নদীটি। সুতরাং আমরা মনে রাখবো যে বাংলাদেশের দীর্ঘতম নদী এবং প্রশস্ত নদীর নাম যদি পরীক্ষাতে আসে সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে মেঘনা। এবং বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা অর্থাৎ স্রোত সবসময় বেশি প্রভাবিত হয় সেটাকে বলা হবে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে স্রোতের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কর্ণফুলী নদীকে বলা হয় খরস্রোতা নদী। এবং বাংলাদেশ এবং ভারতের বিভক্তকারী নদী একটা রয়েছে সেটাকে বলা হয় হারিয়াভাঙ্গা নদী। এইটা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেমন যে একটা গণ্ডগোলমূলক পরিস্থিতি সৃষ্টি রয়েছে, এই দুইটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভাগ করছে, সেটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। এবং বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হয় নাফ নদী। এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট যারা আমরা অ্যাডমিশন পরীক্ষা দিব, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশ এবং যে পাশাপাশি যে মায়ানমার রয়েছে তার মধ্যে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা এবং নাফ নদী। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গি দ্বীপের নদীর মোহনায়, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং দেখতে পাচ্ছি মেঘনা নদীর উৎপত্তি। মেঘনা, যদি আমরা মেঘনা একটা মেয়ের নাম অনুসারে ধরি সেই ক্ষেত্রে আমরা যদি মনে রাখার জন্য মনে রাখতে পারি শর্টকাট আকারে, মেঘনা আসামের লুসাইকে পছন্দ করে। এটার মাধ্যমে আমরা মনে রাখবো যে মেঘনা নদী আসামের লুসাই থেকে উৎপত্তি হয়েছে। শর্টকাট আকারে মনে রাখার চেষ্টা করব, মেঘনা নামে একটা মেয়ে আসামের একটা লুসাই পাহাড়ের একটা ছেলেকে পছন্দ করে। মেঘনা আসামের একটা লুসাই নামের ছেলেকে পছন্দ করে। এটার মাধ্যমে আমরা মনে রাখবো মেঘনার উৎপত্তি আসলে লুসাই। অথবা মনে রাখতে পারি যে মেঘনার আসল বাড়ি বা মেঘনার পিতার বাড়ি অর্থাৎ মেঘনার নিজের বাড়ি সেটা হচ্ছে আসামের লুসাই পাহাড়ে। এবং মেঘনার আরেকটা নাম বলা যেতে পারে, মেঘনার আরেকটা নাম হচ্ছে বরাক। মেঘনার আরেক নাম বরাক। এবং মেঘনা দ্বারা দুইটা প্রভাবিত হয়, দুইটা নদী, দুইটা ভাগ করা হয়েছে, সেটাকে বলা হবে সুরমা এবং কুশিয়ারা। এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং বাকল্যান্ড বাঁধ অবস্থিত বুড়িগঙ্গা নদীতে, এটা কিনা 1964 সালে নদীর তীরে এটাকে বাঁধ নির্মাণ করা হয়, সেটাকে বলা হয় বাকল্যান্ড। বুড়িগঙ্গা, বাকল্যান্ড দুইটা ব দিয়ে নাম। এবং বাংলাদেশে যে একটা মৎস্য হেরিটেজ রয়েছে যেটা কিনা মাছের রেণু থেকে ডিম সংগ্রহ করে মাছের বাচ্চা ফোটানো হয়, সেটাকে বলা বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্ত হালদা নদী। এটা খুবই ইম্পর্টেন্ট। হালদা না থাকলে সেখানে অর্থাৎ ছাঙ্গু থাকবে, অর্থাৎ বাংলাদেশেই শুরু বাংলাদেশেই শেষ হালদা নদী, এবং এটাতে মৎস্য প্রজনন করা হয়। এবং বর্তমান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের কর্ণফুলী যেহেতু খরস্রোতা নদী, এবং নদী পথে এই খরস্রোতার কারণে এখান থেকে আমরা জলপ্রপাত অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, সেটার নাম দেওয়া হয়েছে কতে কর্ণফুলী, কতে কাপ্তাই।
এটা মনে রাখবো। এবং জোয়ার আর ভাটা হয় না, সেটা হচ্ছে গোমতী নদীতে জোয়ারও হয় না, ভাটাও হয় না। এবং আমরা মনে রাখার চেষ্টা করব জোয়ার এবং ভাটা খুবই গুরুত্বপূর্ণ। জোয়ার এবং ভাটা পুরোপুরি চাঁদের উপর নির্ভরশীল। চাঁদের একটা আকর্ষণের ফলে জোয়ার এবং ভাটা হয়, সেটা হয় 6 ঘন্টা 13 মিনিট পর পর। এবং দেখব ডাকাতিয়া নদীর অবস্থিত চাঁদপুরে, এটা খুব ইম্পর্টেন্ট। ডাকাতিয়া নদীর উৎপত্তি অবস্থান চাঁদপুরে। বাংলাদেশে অভিন্ন নদীর সংখ্যা রয়েছে 58টি, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী 55টি। এবং বাংলাদেশে ভারতে নদী প্রবেশ করেছে বাংলাদেশ হতে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে নদীটা ভারতে গেছে সেটা হচ্ছে কুলিক নদী। এটা সাধারণত কুলিক ঠাকুরগাঁয়ে অবস্থিত, এটা মনে রাখার চেষ্টা করব। একমাত্র নদী যেটা কিনা বাংলাদেশ থেকে ভারতের ভিতরে প্রবেশ করেছে সেটাকে বলা হয় কুলিক নদী। সুতরাং আমরা জানলাম যে আসলে কি যে কোন নদীটার কি অবস্থান এবং পরিচিতি। এখন দেখব একজন ব্যক্তি অনুসারে নাম। একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে রূপসা নদীর রূপলাল সাহার নাম অনুসারে রূপসা নদীর নামকরণ করা হয়েছে। রূপলাল সাহারের নামে বাংলাদেশে একটা নদীর নাম করা হয়েছে, সেটাকে বলা হয় রূপসা নদী। এবং মায়ানমার হতে বাংলাদেশে আসা 3টে নদী, এই 3টে নদী খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি নাপ নদী, যেটা দ্বারা রোহিঙ্গারা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এবং বর্তমানে বাংলাদেশে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়িতে অবস্থান করছে, এটা নাপ নদীর মাধ্যমেই। এবং মাতামুহুরি এবং সাঙ্গু নদী, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা মায়ানমার সম্পর্কে যদি বলে থাকি যে মায়ানমার থেকে তাদের 1982 সালে তাদের যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং সেই কারণেই পরবর্তীতে মুসলমান জনগোষ্ঠীদের তাদের সেইখান থেকে বের করে দেওয়া হয় এবং মায়ানমারে যারা রয়েছে তারা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকে। এটা বিভিন্ন টপিক ওয়াইজ সেগুলো আসবে। দেখতে পাচ্ছি নিঝুম দ্বীপ, অর্থাৎ নিঝুম দ্বীপ অবস্থিত কোথায়? এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায়। আমরা এখন মেঘনা নদী সম্পর্কে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে একটা বড় সমুদ্র বন্দর রয়েছে, যেটা কিনা নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জের সমুদ্র বন্দর, নারায়ণগঞ্জের সমুদ্র বন্দরের নাম কি জানি, ভুলে গেলাম। এইটা যারা তোমরা জানা আছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমার আপাতত মনে পড়তেছে না। পরবর্তীতে তোমরা কমেন্ট বক্সে লিখো অথবা গুগল থেকে সার্চ দিয়ে বের করতে পারো। বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ অবস্থিত, এটা তোমরা কমেন্টে লিখো যে কোনটা হবে। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশে নদী গবেষণা কেন্দ্র, যদি আমাদের বলে নদী গবেষণা কেন্দ্র সেহেতু বলবো আমরা ফরিদপুর হচ্ছে ফরিদপুর বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট। এবং একটি নদীর নাম অনুসারে একটি জেলার নাম করা হয়েছে, সেটা হচ্ছে ফেনী। এবং একটি দ্বীপের নাম অনুসারে যদি বলে সেটা হচ্ছে ভোলা দ্বীপের নাম অনুসারে সেটার নাম করা হয়েছে, জেলার নাম করা হয়েছে ভোলা, এটা একটা দ্বীপ রাষ্ট্র, দ্বীপ জেলা। এবং একটি নদীর নাম অনুসারে যদি বলে সেটার ক্ষেত্রে হবে হচ্ছে ফেনী জেলা। এবং টিপাইমুখ, এটা হচ্ছে ভারতের মণিপুরি রাজ্যে অবস্থিত। আমরা যারা জানি মণিপুরি রাজ্য এটা একটা 7 সিস্টারের অংশ। এটা আমরা বর্তমান সময়ে আমরা যারা নিউজ পেপার দেখে থাকি তারা দেখতে পারবো যে 7 সিস্টার নিয়ে একটা আলোচনা হচ্ছে বাংলাদেশে। এটা আমি যদি তোমাদের বলি যে বাংলাদেশের সঙ্গে মোট 5টি রাজ্যের 7 সিস্টারের মধ্যে মোট 5টি রাজ্যের সরাসরি সংযোগ রয়েছে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আমরা জানি সবাই, এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। মনে রাখার চেষ্টা করব যে বাংলাদেশের সঙ্গে মোট ভারতের যে 7 সিস্টারের মোট 5টি রাজ্যের একদম সংযোগ রয়েছে, বাকি 2টির সাথে সংযোগ নেই, কিন্তু এটা নিয়েও বাংলাদেশে আলোচনা হয়েছে। তোমরা যারা এই বিষয়ে ক্লাস চাও 7 সিস্টার নিয়ে, এটা যদি চাও তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের কমেন্টে ক্লাসের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নদ নদীর উপনাম এবং শাখা নদী। যদি বলি নদীর নাম, নদীর বিভিন্ন শাখা থাকে এবং সেই নদী থেকেই আমরা বিভিন্ন নদীর উৎপত্তি হয়ে থাকে এবং বিভিন্ন নদীর নামকরণ হয়ে থাকে। যেমন পদ্মা নদী যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে বাংলাদেশে যেটা পদ্মা সেটা ভারতে গঙ্গা নামে পরিচিত। গঙ্গা থেকে ফারাক্কা বাঁধ হয়ে যে নদীটা চাঁপাইনবাবগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেটাই পরবর্তীতে পদ্মা নামে পরিচিত। এটা যদি আমরা বলে থাকি রাজশাহী শহর থেকে 16.6
16.5 কিলোমিটার একটা দূরত্ব রয়েছে, সেখানে ফারাক্কা বাঁধ অবস্থিত, এটা মনে রাখার চেষ্টা করব। ঢাকা রাজশাহী শহর থেকে 16.5 কিলোমিটার একটা ফারাক্কা বাঁধ রয়েছে, যেটার জন্য মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চ করেছিলেন। এটার নাম বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এটার উপনদী আমরা দেখব, এটার উপনদী দেখতে পাচ্ছি যে মহানন্দা,